মাঝে ছেড়ে দিয়েছিলাম 1 নম্বর, 2 নম্বর সব ছবিতে এরকম ঈশ্বর পরমেশ্বর বলে একটা ছবিতে পাঠ করেছিলাম একটা হিসেবে একটা ভেরিয়েশনের জন্য, আউটরাইট রিজেক্টেড। ছি ছি ছি, আপনাকে ভদ্রলোক বলে যান বলছে আপনি 2-3 দিন দেখে নেবেন, যদি পারে হয়তো একে রাখবেন। একটা আত্মসম্মানের জায়গাটা যেটা হচ্ছে আই ডিজার্ভ ইট সো আই গট ইট। আমি বলে না, কোনো বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসের ছেলে মেয়েও মানে বাপের নাম দিয়ে 2-1টা ছবি পাওয়া যায়, কিন্তু ফল থ্রু পাওয়া যায়। স্পেসের কারণে সব পরিসর বলুন বা কাজের সূত্রে অনেককে বাড়ি ছেড়ে আলাদা গিয়ে থাকতে হয়, যেটাকে আমরা বলি হাড়ি আলাদা হওয়া। আমি তো ভবানীপুরে সারা জীবন ওখানে, কিন্তু ফিল্মে আমার কাজের সুবিধার জন্য ওখান থেকে স্টুডিও পাঠাতে এসেছি, যাতে সব স্টুডিও যেতে আমার 5 মিনিট সময় লাগে না। আমি দীপিকার দিকটা ডেফিনেটলি ঠিক, আবার প্রডিউসারের দিকটা আগে থেকে যদি ওরা কথা বলে নিত, আমি এক্স্যাক্টলি জানি না যে কমিউনিকেশনের ব্যাপারটা কি হয়েছে। সুপারস্টার মেগাস্টার অনেক ক্ষেত্রে তারা নিজেরাই নিজেদেরকে ভাবে, এই বিষয়টা নিয়ে আপনার কি মনে হয়? এমনকি উত্তম দার থেকে উপরে তো আর কেউ নেই। পরম্পরা শব্দটা খুব ছোট, কিন্তু এর গুরুত্ব অনেক কঠিন, এবং এই কঠিন কাজটা যে বাবা মেয়ের জুটি বহু বছর ধরে করে আসছে, তারা আজকে আমাদের সঙ্গে আড্ডায় রয়েছেন, রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিক। নমস্কার, তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে তোমরা আড্ডা দিচ্ছ। প্রথমেই জিজ্ঞেস করতে চাই যে 16 বছর পর তোমরা একসঙ্গে আবার সিনেমায় অ্যাক্টিং করছো একটা ছবিতে, 16 বছর টাইমটা লাগলো কেন? আমি বলবো রে, তুমি বলবে। আমাদের সেরকম করে প্ল্যান করার কোনো ব্যাপার নেই। গল্প সেরকম না হলে তো সবসময় যে গল্প থাকবে তেমনও নয়। আর তাছাড়া মাঝখানে আমি কাজ করে ছেড়েও দিয়েছিলাম, তো অনেকদিন এই গল্পটা এদের পছন্দ হয়েছে, সেখানে একটা চরিত্র মনে হয়েছে যেটা আমি করলে ভালো হয়, তো সেই জন্য আমাকে বলেছিল যে, তো আমি গল্পটা আমার খুবই ভালো লেগেছে, এত টাচি গল্প, সেন্টিমেন্টাল ইমোশনাল সাংঘাতিক ভালো গল্পটা আমার লেগেছে। আর তাছাড়া আমার যে ক্যারেক্টার দিয়েছে সেটাও আমার কাছে খুব ইন্টারেস্টিং ভালো লেগেছে বলে আমি হ্যাঁ বললাম। এই নয় কি, আর এর বাইরে আর অন্য কোনো ব্যাপার নেই। মাঝে ছেড়ে দিয়েছিলাম 1 নম্বর, 2 নম্বর সব ছবিতে এরকম গল্প আসে না যে থাকবে, চরিত্র থাকবে, আর এটা চরিত্র আছে বলে করছে। হ্যাঁ, সেটা এক্স্যাক্টলি বাবা যেটা বললেন, কারণ কি বলতো, জি.কে. লাহা যে এই ছবিটা স্বার্থপরের যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা জবে থেকে এই গল্পটা আমরা শুনেছিলাম, তারপরে অনেকগুলো ড্রাফটস চেঞ্জ হলো, করতে 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 একটা সময় গিয়ে না মনে হচ্ছিল যে প্রথম থেকে যেটা মনে হচ্ছিল, তারপরে এন্ডের দিকে মনে হচ্ছে আর কেউ হতে পারে না। তো তাই জন্য প্রচন্ড সংকোচে জিজ্ঞেস করছিলাম, কারণ বাবা মানে অবভিয়াসলি বাবার যেটা বাবা বললেন যে এখন দীর্ঘদিন হয়েছে যে বাবার খুব একটা বেশি কাজ করেন না আর এইসব, তো তাই জন্য যখন আমরা অ্যাপ্রোচ করেছিলাম, বললাম যে বাবা প্লিজ একটু শোনো, কারণ এতটা রাইটিয়াস, এতটা হাই ইন মোরালিটি, ভেরি ভেরি প্রিন্সিপালড ম্যান, তো সেরকম একটা ক্যারেক্টার আমার মানে আমরা শুধুমাত্র বাবাকে ছাড়া আমরা ভাবতে পারছি না, অ্যাজ এ টিম, মানে আমরা সবাই মিলে একসঙ্গে কিরকম করে একটা ভাবছিলাম, এবং ফাইনালি বাবাকে অ্যাপ্রোচ করা হলো। বাবাকে বললাম বাবা একটু প্লিজ দেখো না, বলতে পারছি না, জোর করতে পারছি না, হতেই পারে বাবা বলবেন যে না হবে না, বাট কিন্তু বাবার ভীষণ ভালো লেগে গেছিল প্রথমেই যখন বাবা স্ক্রিপ্টটা শুনেছিলেন, খুব খুব ভালো লেগেছিল, তাই জন্য। আচ্ছা, এই যে ন্যায়নিষ্ঠ একজন ম্যান অফ প্রিন্সিপাল, এইটা বললেই কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রঞ্জিত বাবুর নামটা অগ্রগণ্য, সকলেই মানে হ্যাঁ মানে ম্যান অফ প্রিন্সিপাল বলতে আমরা ওনাকেই বুঝি। কখনো এবং পরবর্তীকালে কোয়েলদির ক্ষেত্রেও দেখেছি যে একটা ভীষণ প্রিন্সিপাল মেনটেন করা, এই ধরনের খুব ভালো মানুষের ক্যারেক্টার গুলো হলেই সবসময় কোয়েল মল্লিকের নাম আসে। কখনো খারাপ হতে ইচ্ছে করেনি স্ক্রিনে? আমার নিজের ভেরিয়েশনের জন্য যে বরাবর খালি ভালো পাঠ করি, একবার ইচ্ছে ছিল দেখি একটা খারাপ লোকের পাঠ করি। ঈশ্বর পরমেশ্বর বলে একটা ছবিতে পাঠ করেছিলাম একটা হিসেবে একটা ভেরিয়েশনের জন্য, আউটরাইট রিজেক্টেড, সুপার ফ্লপ, একটা লোক মানে, তারপরে দেখলাম এটা আমাকে নেয় না, অ্যাজ এ ব্যাড পারসন নেয় না, মানে অডিয়েন্স দর্শকই অ্যাকসেপ্ট করতে পারছে না। বাবা লোকের জন্য ছবি করি, তারপরে এরকম ঘটনা ঘটেছে, একটা মজার ঘটনা ঘটেছে
ওই ছবি রিলিজের পরে একদিন গাড়ি করে যাচ্ছি এমন একটা জায়গা, মানে মানে একটা এইখানে আটকে ছিলাম লেভেল ক্রসিং এ। তো ওই একটা চায়ের দোকানটা, ওই চায়ের দোকানটা মেয়েরা চালায়, বয়স্ক মানুষ। ওরা কাছে এলো, দেখেছে ওই গাড়িটা দাঁড়িয়ে আছে কাছে, ছি ছি ছি, আপনাকে ভদ্রলোক বলে যান, এত এমন গালাগাল করলো না। আমি বললাম জন্মকালে আর খারাপ লোকে পাঠ করবো না, ছবি নেবে না, দুটো ছবি আবার নেবে না, আমি এত ভালো করে জেনে গেছি। আমাকে যদি খারাপ লোক হয় ছবি চলবে না, আমাকে যদি অসহায় হেল্পলেস ছবি চলবে না। তো সেই জন্য আর তারপর থেকে যটাই ছবি করেছি এই ধরনের আর করি না। তুমি বলো, তুমি তো যে কখনো মনে হয় না কোনো নেগেটিভ রোল করেছো বলে? আমি নেগেটিভ করিনি, মানে করব না বলে করিনি তেমন নয়। আমাকে না যখন আমি স্ক্রিপ্ট শুনি, আমার যদি আমাকে খুব আপিল না করে কোনো ক্যারেক্টার, নেগেটিভ শেডস এর মধ্যেও আমার যদি মনে হয় যে কোনো মোটিভেটিং কোনো ব্যাপার যদি না থাকে, ইন্সপায়ারিং ব্যাপার যদি না থাকে, তাহলে আমার না মনে হয় যে আমি আমার খুব একটা আপিলিং লাগে না। তো তাই জন্য ক্যারেক্টারটা আমাকে আপিল করবার জন্য, কারণ আমি যদি আপিল না হই, যদি আমি ওই ক্যারেক্টারটা আমি যদি না এনজয় করি, তাহলে আমি অডিয়েন্সকেও মানে এন্টারটেইন করতে পারবো না। কারণ একটা ছবি নিজে না কনভিন্সড হলে তো অডিয়েন্সকে এন্টারটেইন করা যাবে না। তো তাই জন্য থ্যাঙ্কফুলি অন্য ধরনের, আর সাবকনসিয়াসলি আমার যেহেতু মানুষ হিসেবে আমি ভীষণ ডিটারমেন্ড, বা একটা ভয়েস আছে, তাই জন্য যতগুলো ছবি আমি এখন যখন ফিরে দেখি, তখন আমি ভাবি যে এত সিনেমা করেছি, কিন্তু সব সিনেমাতে ডেফিনেটলি কোনো একটা জায়গায় না যে ভীষণ একটা ডিটারমেন্ট, যার একটা স্ট্রং ভয়েস আছে, সেরকম ধরনের আমি ক্যারেক্টার্স বেশি আমার মনে হয় আপিল করে। বিভিন্ন রকমের শেডস করেছি, কিন্তু নেগেটিভ ডেফিনেটলি এখনো পর্যন্ত তো করিনি। যদি হয়, যদি খুব ইন্টারেস্টিং বা কিছু ইন্সপায়ারিং কিছু লাগে, মনে হয় যে আই ক্যান গিভ আউট এ গুড মেসেজ থ্রু দ্য ফিল্ম, তাহলে নিশ্চয়ই করব, তা নাহলে জাস্ট করবার জন্য করার কোনো মানে হয় না। আচ্ছা, নাটের গুরুর সময় তো আপনি হরনাথ চক্রবর্তীকে বলেছিলেন যে কোয়েল যদি না পারে করতে, বাদ দিয়ে দিতে। এইটা মানে ম্যান অফ প্রিন্সিপাল হলেই বোধহয় সম্ভব, যেহেতু একটা সময় ইন্ডাস্ট্রির অনেক দায়িত্ব কাঁধে নিয়ে সেটাকে এগিয়ে দেওয়ার কাজটা আপনি করেছেন। এইটা কি সেই জায়গা থেকেই বলা, নাকি মেয়ের ব্যাপারে প্রথম থেকেই একটু ওভার ক্রিটিক্যাল? ফিল্ম জায়গাটা মানে একটা প্রডিউসার একটা আছে, তার অনেক টাকা ইনভলভমেন্ট থাকে এক নম্বর, আর দু নম্বর অনেকগুলো ব্যাপার। তো কোয়েলের ব্যাপারে দেখুন, আমিও যেরকম অনেক কিছু শিখে টিকে এসেছি, তাও না কোয়েলও খুব শিখে টিকে আসে, মানে ঢোকেনি ফিল্মে, এসে গেছে। তবে বাড়িতে একটা এনভায়রনমেন্ট আছে, দ্যাটস স্ট্রং। তো কোয়েল যদি কোনো কারণে না পারেও হয়, ধরুন ফেল করে গেল, এবং সি ইজ রিজেক্টেড বাই দ্য অডিয়েন্স, তাহলে ও যা দুঃখ পাবে, ওর দুঃখটা বাবা হিসেবে আমারও লাগবে ভীষণভাবে। সেই জন্য একটু ভয় ব্যাপার ছিল, একটু ভয়। সেই জন্যই হরকে বলেছিল, হরনাথকে বলেছে আপনি 2-3 দিন দেখে নেবেন, যদি পারে হয়তো একে রাখবেন, নাহলে সোজা বাদ দিয়ে দেবেন। কোয়েলটা কাঁদছে বলে, বাবা তুমি বাবা হয়ে মেয়েকে তুই বাদ দিতে বলছো। আর সেটা তখন আমি জানতে পারিনি, ভাগ্যিস আমার, মানে ইগনোরেন্স ইজ আ ব্লেস। তো আমাদের কিছুদিন আগে কি হয়েছে, আমাদের বেশ 2-3 মাস ধরে আমাদের প্রিপারেশন চলছে ছবিটার, নাটের গুরু। বাবা তারপরে কয়েকটা দিন পরে বাবা হরকাকুকে বলেছেন, যদি মেয়ে না পারে তাহলে একদম আমার মেয়ের ব্যাপারে আপনি আলাদা করে ভাববেন না, যদি মনে হয় পারছে না তাহলে আপনি বাদ দিয়ে দেবেন। তো সেটা বাবা, হরকাকু কখনো আমাকে বলেননি, একদম ছবি শেষের পরে তারপরে আমি হরকাকুর কাছ থেকে, তুমি জানো তো তোমার বাবা কি বলেছিলেন? আমি বললাম কি? তারপরে বাবাকে বললাম, বাবা তুমি বলেছিলে তোমার মেয়েকে বাদ দিয়ে দিতে। কিন্তু সেটা আমার খুব ভালো লেগেছিল, অবভিয়াসলি একটা জায়গায় যদিও মজা করে বলেও ছিলাম, কিন্তু একটা আত্মসম্মানের জায়গাটা, যেটা হচ্ছে আই ডিজার্ভ ইট, সো আই গট ইট। তো সেই জিনিসটাও একটা আলাদা একটা স্যাটিসফ্যাকশন। বাবা বাদ দিতে, বাবারে বাবা, তো সেটাই আমার মনে হয় একটা নিজের একটা জায়গা থেকে, একটা আত্মসম্মান থেকে, সেই জায়গাটায় আমি ভীষণই স্যাটিসফাইড ছিলাম যে হ্যাঁ, তার মানে আমি ডিজার্ভ করেছি, তাই জন্য আমি পেয়েছি। আচ্ছা, নাটের গুরুর সময় যখন একসঙ্গে অভিনয় করছিলেন,
তখন থেকে এই যে স্বার্থপরে একসঙ্গে অভিনয় করলেন, কোয়েলের মধ্যে অভিনেত্রী হিসেবে কি গ্রোথ দেখেছেন? বা তখন তো নিশ্চয়ই একটু ভয় ভয়ে ছিলেন, মানে অ্যাক্টরের থেকেও বেশি আমার মেয়ে ঠিক করে পারছে কিনা এই। ও বাবা। নিজের পাঠ খারাপ হয়ে গেল এর জন্য। প্রথম ছবিতে পাঠ করতে গিয়ে ঠিক করছে তো ঠিক করছে তো, ও তা আমার তো মুখটা রেগে থাকার কথা, কিন্তু ওই মিললো না তো কাজে, এর জন্য আমার পাঠ খারাপ হয়ে গেছিল এক নম্বর। আর 2 নম্বর, কোয়েলকে একটা কথা শুরুতে বলেছিস, কোয়েল একটা ছবি কিংবা মেরে কেটে 2টো ছবি আমার নামে পার পেয়ে যাবে, প্রথম ছবি কিংবা দ্বিতীয় ছবি। দেখি রঞ্জিত বলে মেয়ে কি করলো, 3rd ছবি থেকে আর পার পাওয়া যায় না। 3rd ছবি থেকে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে, ভালো করে কাজ করতে হবে, লোককে ভালো লাগাতে হবে। সেই সব 3rd ছবি থেকে একদম ক্লিয়ার। সুতরাং প্রচন্ড তোমাকে সিনসিয়ার থাকতে হবে কাজের ব্যাপারে, 100-র মধ্যে 100 মানে কেয়ারফুল থাকতে হবে, নাহলে তুমি কোনো অবস্থাতে পার পাবে না। মানে আমি বলে না, কোনো বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসের ছেলে মেয়েও মানে বাপের নাম দিয়ে 2-একটা ছবি পাওয়া যায়, কিন্তু ফল থ্রু পারা যায় অডিয়েন্সের মুখে। তো এইটা শোনার পরেও সেই সিনসিয়ারিটি এর মধ্যে এসেছিল যে এটা ইটস নট এ প্লে থিং। তুমি কি করে ভাবলে যে তোমার শোনার পরে তারপরে আসলো? আমার হতেও পারে আগে থেকে আমার এই সিনসিয়ারিটিটা নিয়েই আমি এসেছি, সেটাও তো হতে পারে নাকি? সেটাও তো হতে পারে। বাবা ভাবছেন শোনো তুমি সিনসিয়ার হও, তাই জন্য আমি সিনসিয়ার হয়ে গেছি। যদি সিনসিয়ার হওয়ার থাকে তাহলে মানুষ এমনি হয়, আর যদি সিনসিয়ার না হওয়ার থাকে 100 বার বলার পরেও কিন্তু সিনসিয়ার হয় না। দ্যাটস হোয়াট আই নো অ্যাট লিস্ট। হ্যাঁ, তো সেটা খুব ভালো কাজ করেছে, আমি সেটা বলছি না তুমি বলেছো কথাটা মিললো না। আমি বলছি সাবধান করে দেওয়াটা যে কোনো বাপ মার কর্তব্য, সেটাই ডেফিনেটলি সাবধান করে দেওয়া না, কিন্তু অ্যাবসলিউটলি জোকস অ্যাপার্ট, বাবা প্রথম, কারণ ফার্স্ট টাইম তখন আমি কলেজে পড়ি, 2nd ইয়ার কলেজ, সাইকোলজি অনার্স নিয়ে পড়াশোনা করছি, তুমি তো জানো অবভিয়াসলি। তো 2nd ইয়ার যখন পড়াশোনা করছি, যখন এই অফারটা এসেছিল, তার অনেকদিন আগে প্রভাত রায়ের কাছ থেকে একটা অফার এসেছিল, যেটা মা বাবা আমাকে বলেননি। যে কোনো বাঙালি পরিবারের মতো মা বাবা চেয়েছিলেন যে সিনেমার ভূত যেন মেয়ের মধ্যে না ঢোকে, তাই জন্য ও যেন ভালো করে পড়াশোনা করে। তো আমি সেই ব্যাপারটা, তখন ওই ইনফরমেশনটা আমি পাইনি, অনেক দিন পরে তারপরে আমি জানতে পেরেছিলাম যে প্রভাতদা বলেছিলেন মা বাবাকে আমার জন্য। তো মাঝখানে আমি যখন 2nd ইয়ার কলেজে, তখন যখন এই অফারটা আসলো, তখন বাবা আমাকে অ্যাকচুয়ালি খুব সিরিয়াস নোটে বাবা বলেছিলেন যে শোনো, দিস ইজ নট আ প্লে থিং, এটা কিন্তু মজার জায়গা নয়, এটা বাইরে থেকে ভীষণ গ্ল্যামারাস লাগতে পারে, কিন্তু ভেতরটা একদম গ্ল্যামারাস নয়। কারণ রেজাল্ট আউট মানে রেজাল্ট আউট টু এভরিবডি, মানে সবাই জানতে পারছে তুমি ফেল করেছো, আর যদি পাসও করো তাহলে সবাই জানতে পারবে তুমি পাস করেছো। ইটস আ ভেরি স্ট্রং কমিটমেন্ট, যেটা কারণ এত মানুষের এত মানে পরিশ্রমের টাকা দিয়ে তারা আসছে তোমার ছবিটা দেখতে, এত মানুষের মানে প্রডিউসারদের কথা বলছে, একটা বিশাল মাপের একটা টাকা ইনভেস্টেড হচ্ছে একটা সিনেমাতে। তো তাই জন্য ইট ইজ আ বিগ টাইম কমিটমেন্ট, ইট ইজ নট আ প্লে থিং। কারণ তার আগে পর্যন্ত উপার্জন বা প্রফেশন মানে কি তো আমি জানতাম না, কারণ আমি তখন যে কোনো আমার ক্লাসমেটের মতন করে আমিও পড়াশোনা করছি, আমিও আমার নিজের মতো করে লাইফ লিড করছি। তো দ্য এন্টায়ার রেসপন্সিবিলিটির ব্যাপারটা ওই প্রথমবার বাবা মানে রিয়েল স্ট্রং কোচিং এর মতন করে আমাকে মানে বসে আমাকে বলেছিলেন। আমার এখনো সেই দিনটা মনে আছে, একটা দুপুরবেলা। আচ্ছা, স্বার্থপর তো 2 ভাই বোনের গল্প, যাদের মধ্যে একটা আবেগপূর্ণ সম্পূর্ণ সম্পর্ক আছে, কিন্তু সম্পত্তি বা নিজের অধিকার নিয়ে একটা দূরত্ব তৈরি হয় এবং সেটা একটা লিগ্যাল ব্যাটল লেগে পৌঁছয়। একটা মল্লিক বাড়ি একটা বিশাল বড় যৌথ পরিবার, যাদের পুজো এখনো অব্দি চলছে, আই থিঙ্ক 100 বছর হয়ে গেছে। আচ্ছা, তো সেখানে একটা সময় কিন্তু আসে যৌথ পরিবারে যেখানে স্পেসের কারণে, সব পরিসর বলুন বা কাজের সূত্রে অনেককে বাড়ি ছেড়ে আলাদা গিয়ে থাকতে হয়, এবং সেটার জন্য যেটাকে আমরা বলি হাড়ি আলাদা হওয়া। তো তা সত্ত্বেও একটা যৌথ পরিবারের পরম্পরা বা একটা পুজোকে ধরে রাখতে কি প্রয়োজন হয়, এটা রহস্যটা কি? দেখুন, আমাদের বাড়ি তো ভবানপুরে বাড়ি 150 বছর আগে তৈরি, কত তারপর লোক সংখ্যা বেড়ে গেছে অবভিয়াসলি, তো সকলকে তো ওখানে অ্যাকোমোডেটও করা যায় না, তাই কলকাতার বিভিন্ন জায়গায় আরো 7-8টা বাড়ি তৈরি করা হয়েছে।
যেমন কি আমি নিজেও, আমি তো ভবানীপুরে সারা জীবন ওখানে, কিন্তু ফিল্মে আমার কাজের সুবিধার জন্য ওখান থেকে স্টুডিও পাড়াতে এসেছি, যাতে সব স্টুডিও যেতে আমার 5 মিনিট সময় লাগে না, নিজের সুবিধার জন্য। তার মানে নয় না ওইখানটার কানেকশনটা কম হয়ে গেল, নেভার। 100-র মধ্যে 100 ভালোবাসা আমাদের ভবানীপুর মল্লিক বাড়ির জন্য আছে। আপনি বিলেতে থাকুন বা চীন জাপানে থাকুন, আমেরিকায় থাকুন, এই পুজোতেও তো আমাদের আত্মীয় স্বজনরা সব চলে আসে ওখানে। আমাদের বাপ ঠাকুরদা ভগবানের আশীর্বাদ, ইটস ব্লেসিং অফ গড, আই টেল। বাপ ঠাকুরদের একটা শিক্ষা দিয়ে গেছে মিলেমিশে ভালোভাবে থাকার জন্য, আর চুলচেরা হিসেব যাতে না করে। আমার কথা চুলচেরা হিসেব মানে তুই কেন বেশি দিলে আমি কেন কম দিলাম, এইসব ব্যাপার আমাদের মধ্যে নেই। যার বেশি আছে সে বেশি দেবে, যার কম আছে সে কম দেবে, যার নেই যদি হয় সে দেবেই না, তাকে বরং সকলে মিলে সকলে আছে, একসঙ্গে আছে আমরা। আমার কথা বলতে এই মানসিকতাটা মানে মনের একটু প্রসারতা দরকার। মানে চুলচের হিসেব করে ভাই তুইও চারা না আমিও চারা, তুইও 5 না, না না একদম ভাই, বেশি টাকা দিও না, লাখ টাকা দিও না, এরকম করে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং। আর একসঙ্গে সবাই মিলেমিশে থাকতে আমরা ভয়ানক আনন্দ পাই। যে আনন্দ পাই এইখানে, যে এই যে এটা যার জন্য আমি ভীষণ কষ্ট পেয়েছি ছবিতে, এখানে ভাই বোনের মধ্যে অসম্ভব ভালোবাসা আছে। স্বার্থপরে ভালোবাসাটা 100-র মধ্যে 100 আছে, কিন্তু ইন্টারেস্টের জায়গাটা ন্যাচারালি হয়ে গেছে, কিন্তু ভালোবাসাটা কমেনি। ও ভাইয়ের দরকার টাকা, ডেফিনেটলি টাকার জন্য ও বাড়িটা বিক্রি করতে চেয়েছিল, ওর ফ্যামিলি আছে। আর মনে চেয়েছিল আমি শ্বশুরবাড়ি চলে এসেছি, কিন্তু আমার বাবা মা তো ওইখানে থাকতো না, আমার তো সেন্টিমেন্ট আছে। তো আমার টাকার দরকার, ওর সেন্টিমেন্ট, এই যে দুটোর মধ্যে ওইখানে ক্লাস লেগে গেছে। কাউকে দোষ দেওয়া যাবে না, কেউ দোষ দেওয়া যাবে না, কেউ দোষ দেওয়া যাবে না, এটা না এর ফেভারও না ওর ফেভারও না, এরকম একটা। আর আরো ভালো লেগেছে আমার এই কারণে, এত বড় লিটিগেশন চলছে, ঝগড়াঝাটি হচ্ছে, কিন্তু দুজনের উপর ভালোবাসাটা সমান আছে। এই জিনিসটা বড় ভালো লেগেছে এই ছবিটাতে আমার, গল্প এত সুন্দর লিখেছে। তাই জন্য আমাদের সুযোগ এবং আমার সৌভাগ্য যে ফাইনালি বাবা হ্যাঁ বললেন, এবং তারপরে ছবিটা হলো আর আমরা সবাই একসঙ্গে। কারণ তা না হলে দেখো জিকে লাহার ক্যারেক্টারটা আমি যেটা একটু আগেই বললাম, মানে বাবা বলে বলছি না, কিন্তু তোমরা হয়তো পর্দায় যখন আসবে তখন তুমি দেখলে বুঝতে পারবে আমি কেন বলছি, যে এটা অন্য, মানে যদি বাবা না বলতেন তাহলে আমরা হয়তো অন্যরকম ভাবে কিছু করতাম, কিন্তু এটা করতাম না হয়তো, কারণ এটা ইম্পসিবল ছিল। কারণ ইট ইজ লাইক দ্য স্পাইন অফ দ্য ফিল্ম। ছবির স্পাইনটাই হচ্ছে তো একটা মানুষ যে হচ্ছে কখনো মিথ্যের কি বলে মিথ্যেকে সহায় করে কখনো অন্যায় পথ নেয় না, সবসময় ন্যায়ের পথটা নেয়, এবং সেটা কম হলে কম হবে, সেটা যদি কেস হারে তাহলে কেস হারবে, কিন্তু সে মিথ্যে বলবে না। এটাই হচ্ছে তার, দ্যাট ইজ দ্য গোল ইন লাইফ। তো যেটা আমরা জানি, যেটা আমরা মানে এত এত ক্লোজ আমরা, এবং অবভিয়াসলি সেই জায়গা থেকে আমরা জানি যে বাবা ইজ সো রিয়েল, সো সলিড, এবং একটা মানুষ যে হচ্ছে এতটা না, মানে লাইফের পিকচারটা, মানে জীবনের একটা পুরো একটা যে পিকচার হয় জীবনের, পিকচারটা ভীষণ 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 ক্লিয়ার, ভীষণ অ্যাবসলিউট ক্ল্যারিটি। আর ঠিক যে যে টিচিংস দিয়ে প্রথম থেকে ছিলেন, সেই টিচিংস এর জায়গা থেকে একটা ফোঁটা একটু আলাদা, বা একটা ডুজ অ্যান্ড ডোন্টস এর জায়গায় একটু যে হয় না, যে কথার কাজে কোনো অমিল নেই, কথার কাজে কোনো অমিল নেই, অ্যাবসলিউটলি যেটা ভাবেন সেটাই করেন। আর ডুজ আর ডোন্টস গুলোকে, ন্যায় অন্যায়ের জায়গাটার মাঝখানে জায়গাটা ভীষণ ক্লিয়ার, অ্যাবসলিউটলি ওই বাউন্ডারিটা ভীষণ ক্লিয়ার। তো সেটা কি বাবার থেকেই তোমার কাছে ইউ হ্যাভ ইনহেরিটেড দ্যাট? আমার মনে হয়, কারণ সেটা দেখো মা বাবাদের কাছ থেকে তো সন্তান শেখে, এবং বাবার সব জিনিসটাই মানে ছোট বয়স থেকে প্রত্যেকটা জিনিসে এত বাবা ক্লিয়ার ছিলেন, যে মানে আমার মনে আছে 365 দিন বাবা বিভিন্ন সিনেমার কাজে ব্যস্ত, ওই সানডেজ গুলো ছাড়া, ডেফিনেটলি সানডেটা পুরোটাই সবসময় ফ্যামিলি ডে, কিন্তু তাছাড়া যখনই আমাদের সঙ্গে থাকতেন ওই সন্ধ্যেবেলা থেকে আলাদা করে বসতেন, পুরো দিনের গল্প বা কি কি হচ্ছে, জীবনের গল্প, জীবনের ফিলসফি, জীবনের যে দর্শনটা, একটা যে ফিলসফি, সেটা যে এতটা ক্লিয়ার একটা মানুষের কাছে চিরকাল। তো সেই জিনিসটা মানে আমার মনে হয়, মানে আই ফিল ইনর্মাসলি ফরচুনেট দ্যাট আমি ওই টিচিংটা আমার বাবার কাছ থেকে পেয়েছি। কারণ
এইটা তো পুরোটাই তো মা বাবার দায়িত্ব, মানে সেটাইতেই আমি জানতে চাই, তোমারও এক ছেলে এক মেয়ে, এবং এই যে সিনেমাটা, এই পরিস্থিতি যাতে ওদের জীবনে কখনো না আসে, যেখানে এই ভাই বোনের মধ্যে দূরত্ব, এই জিনিসটা যাতে তৈরি না হয়, সেটার জন্য তুমি নিজের সন্তানদের কিভাবে প্রিপেয়ার করবে? দেখো, এটা তো কিভাবে প্রিপেয়ার করব আমি ঠিক জানি না, এই জন্য কারণ এটা তো আমাদের ফ্যামিলিগত ব্যাপার। যেটা তুমি একটু আগে যে কোয়েশ্চেনটা বললে যে 51বর্তী পরিবার, 101 বছরের এখন এবারে পুজো হলো, মানে রহস্যটা কি, এতদিন ধরে একসঙ্গে থাকার রহস্যটা কি, সেটা আমরা আলাদাভাবে না পয়েন্ট আউট করে বলতে পারবো না যে এটা এটা। বাবা যেটা বললেন সেটা হয়তো অনেকটা এক্সপ্লেন করে দিয়েছে যে জীবনে কখনো চুলচেরা হিসেব করে তুমি স্বার্থপর হয়েও না। আর শুধু, আর আমরা না আরেকটা জিনিসও বিশ্বাস করি, আনন্দ আমরা তো আরো বেশি পাবো যদি আনন্দ আমরা মানে স্প্রেড করব। যদি ইফ আই এম স্প্রেডিং লাভ, স্প্রেডিং হ্যাপিনেস, তাতেই তো আমরা আরো বেশি আনন্দে থাকবো, আরো বেশি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় ওই জিনিসটা খুব অটোমেটিক্যালি, ঠিক যেভাবে আমি আমার মা বাবার কাছ থেকে শিক্ষা পেয়েছি, একই রকম ভাবে আমি আমার ছেলে মেয়েকেও শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কাইন্ডনেস। কারণ বাকি সব জায়গাগুলো না, ওই অ্যাচিভমেন্টস এর জায়গা বা ওই সব জায়গা, সেগুলো তো অনেক অনেক পরের ব্যাপার, সেগুলো তাদের নিজেদের ভাগ্যে যেটা আছে থাকবে। কিন্তু যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং এখনকার লাইফে, সেটা হচ্ছে না ওই একটা দ্য অ্যাডজাস্টমেন্ট, যে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরটা না আমার মনে হচ্ছে দিনে 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 আস্তে আস্তে কমে যাচ্ছে। মানুষ খুব বেশিটাই নিজেদের হয়তো অজান্তে বা অজ্ঞানতায় তাদের শুধু নিজেদের ব্যাপারে ভাবছে, এবং সেই কারণে হয়তো ওই অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরটা অনেকটা অনেকটা কমে যাচ্ছে। তো সেটা একটা ব্যাপার। আর ডেফিনেটলি কাইন্ডনেস, যেটা হচ্ছে মানুষের সঙ্গে ভালো থাকা, ভালো ব্যবহার করা, এবং তাদের জুতোয় পা দিয়ে বোঝা। কারণ স্বার্থপরের পুরো ব্যাপারটা হচ্ছে একটা দৃষ্টিভঙ্গি, মানে আমি আমার দিক থেকে আমার মনে হচ্ছে আমি ঠিক, তুমি তোমার দিক থেকে তোমার মনে হচ্ছে তুমি ঠিক, কিন্তু আমি যদি তোমার জুতোয় পা দিয়ে আমি দেখতে চাই, তখন আমি বুঝবো যে তুমিও যেটা বলছো সেটা ঠিক। পুরো লার্জার পিকচারটা না দেখে আমরা যে খুব ইজিলি জাজ করি বা নিজেদের ওপিনিয়ন দিতে শুরু করি, সেটা প্রচন্ড ভুল। সেই জিনিসটা ডেফিনেটলি আমি আমার বাড়ি থেকে শিক্ষা পেয়েছি, আর এটাই হচ্ছে অনেকটা আমাদের এই ছবিতে বলা। তো তাই জন্য আমার কাছে আমার মানে অ্যাবাভ 50 ফিল্মস যেগুলো আমি আমার হয়ে গেছে, এখন আউট অফ কাউন্ট চলে গেছি, অ্যাবাভ 50 আমি এটুকুন জানি। তো এই ছবিগুলোর মধ্যে প্রত্যেকটা ছবি আলাদা আলাদা কারণে স্পেশাল, কিন্তু এই ছবিটা মূলত আমার কাছে স্পেশাল কারণ এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট সোশ্যাল মেসেজ আছে। আর আই এম ভেরি ফরচুনেট যে আমার ক্যারিয়ারের মধ্যে এমন একটা ছবি আমি পেয়েছি যেখানে অন্তত, কারণ সিনেমার একটা ম্যাজিক আছে, যে বার্তাটা আমি একজনকে আলাদা করে দিতে পারি, সেটা হচ্ছে সিনেমার মধ্যে থেকে আমি অনেক মানুষের কাছে ওই একটাই বার্তা আমি ছড়িয়ে দিতে পারি। তো এই ছবিটা আমার কাছে আরো বেশি স্পেশাল, কারণ সেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা সোশ্যাল মেসেজ যেটা এই ছবির মধ্যে আছে। কোয়েল দি তো এই প্রফেশনে আসবে আপনি প্রথমে ভাবেননি, আপনিও মল্লিক বাড়ির ছেলে, আপনি যখন সিনেমায় এসেছেন আপনিও কোনো ট্রেনিং ছাড়াই এসেছেন, পরিবারের তরফ থেকে কিরকম কোনো রকম বিরোধিতা বা কোনো রকম এই এই প্রফেশনটাকে নিয়ে কোনো রকম অ্যাপ্রিহেনশন কি ছিল? একটু আমার বাবার একটু আপত্তি ছিল, আমার বাবার মানে একটু কনজারভেটিভ নয় না, সিনেমায় কিরকম একটু কোথায় মানে ঠিক মানে না, আরো বেশি বোধহয় যেটা তুমি আমাকে বলেছিলে, সরি টু ইন্টারাপ্ট, যেটা তুমি আমাকে বলেছিলে সেটা হচ্ছে দাদু জানতেন যে মানে সিনেমার লাইফটা বাইরে থেকে গ্ল্যামারাস কিন্তু ভীষণ আনপ্রেডিক্টেবল। যে উপার্জন করছে যে মানুষটা, মানে মানে হি ইজ দ্য ব্রেড আর্নার অফ দ্য ফ্যামিলি, যে তো তাকে তো এমন একটা ক্যারিয়ার যেখানে হচ্ছে তুমি আজকে কাজ পেতে পারো, কারণ কালকে কাজ নাও পেতে পারো, কারণ যদি পুরোটা ডিপেন্ড করছে অডিয়েন্সের ভালোবাসার উপরে। যদি এবার তাই জন্য আরো বেশি দাদু বারণ করেছিলেন, কারণ ভীষণ আনপ্রেডিক্টেবিলিটি অফ দ্য প্রফেশন। এটা যেটা বললি এটা মোস্ট ইম্পর্টেন্ট রিজন, এর তো কোনো সার্টেনিটি থাকে না, তো সেটাও হতে পারে, প্লাস যে কোনো কারণে হয়তো একটু। আর এমনি তো আমাদের মল্লিক বাড়িতে লয়ার্স, ব্যারিস্টার্স, ডক্টরস একটু সবাই আরেকটা ছিল, একটু খোঁতে ছিল, বাবার খুব একটা রাজি ছিল না। তারপরে আমার দাদা মা, তারপর ডিরেক্টর, নাম করে ডিরেক্টর মৃণাল সেন, একটা রেপুটেশন আলাদা, তো ওর ছবিতে পাঠ করলে খারাপ তো কিছু না, সেইভাবে প্রথম ছবি তো হলো। কিন্তু আবার বলি ইটস এ ব্লেসিং অফ গড যে প্রথম ছবিতেই আমি ইন্টারন্যাশনাল বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছিলাম।
কার্লোভি ব্যাগ দেখেছি, চেকোস্লোভাকি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। ওইটা বাবাকে ভীষণভাবে, মানে তখন চতুর্দিক থেকে সবাই বাবাকে মানে অভিনন্দন জানাচ্ছে যে আপনার ছেলে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড হয়েছে, আর মনটা ঘুরে গেল। আদারও যেমতে কেন করতে পারে, কারণ বাবা আমার থেকে 10 গুণ বড় অ্যাক্টর। বাবা হলো শিল্পী, বাবা বাই প্রফেশন ওয়াজ এ লয়ার, কিন্তু আমার থেকে 10 টাইমস বেটার অ্যাক্টর, মানে অ্যাক্টিং। আমি বাবার হাইকোর্টে অ্যাক্টিং দেখেছি, হাইকোর্টে বাবা দাদু ভীষণ ভালো কবিতা লিখতেন, কবিতা মানে ছড়া ভীষণ ভালো লিখতেন। তো আমাদের সন্ধেবেলা একটা ব্যাপারই থাকতো, ওই প্রত্যেকদিন বাবা শুটিং থেকে ফেরার পরে আমরা মল্লিক বাড়ি চলে যেতাম, আর সব দাদা বোনেরা আমরা সবাই একসঙ্গে মিলে আমরা দাদু বাঁশি বাজাতেন আর আমরা সবাই গান গাইতাম। আর আমি যেহেতু ছোট বয়সে 5 বছর, চলে এসেছি, হ্যাঁ তার আগে পর্যন্ত, তার আগেও হতো। তো আমার মনে আছে প্রত্যেক সন্ধ্যেবেলা, যেহেতু আমি তখন 5 বছর বয়স থেকে আমি ওড়িশি শিখেছি, তো তাই জন্য তারপর থেকে দাদু যখনই কোনো একটা গান গাইতেন বা বলতেন সবাইকে গাইতে, তখন তার মাঝখানে আমি এরকম করতে করতে নাচতে শুরু করতাম। তো সেটা আমাদের খুব সুন্দর একটা সন্ধ্যেবেলার একটা বাড়ির পরিবেশ ছিল অলওয়েজ। তো বাবা ওই অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে বাবার অ্যাকসেপ্ট করেছেন, আর তারপর চতুর্দিক থেকে সব অভিনন্দন জানাচ্ছি। আর তারপর অ্যাক্টিং করা তো আর খারাপ কিছু না। আমার বললাম না, আমার বাবা দুর্দান্ত অ্যাক্টিং করতেন। হাইকোর্টের ওনার অ্যাক্টিং দেখেছি, সেন্ট জেভিয়ার্স কলেজে বাবা সেন্ট জেভিয়ার্সে পড়েছেন, প্রেসিডেন্সিতেও পড়েছেন। আর ওদের যে পুরোনো দিনের যে অ্যাক্টিং তো দেখে থাকলাম। আর রেগুলার তো হাইকোর্টের পুজোর ছুটির সময় আমরা ছোট বয়স থেকে বাবার অ্যাক্টিং দেখেছি। তার মানে কার্লোভি বাড়ি পরে বাবা দাদু তারপরে বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে, তার ঠিক আছে। আচ্ছা, তোমার একটা ট্রেন্ড যেটা সোশ্যাল মিডিয়াতে, কবিরের মুখ আমরা প্রথম দেখেছি মল্লিক বাড়ির দুর্গাপুজোয়, আর কাব্যার ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছে। এইটা কি কোনো একটা তোমার মনের মধ্যে একটা কোনো মানে ব্যাপার আছে যে এই পুজোর সময় আমি আমার ছেলেমেয়ের মুখ সকলের সামনে আনবো? একটা তো আমার মনে হয় যে দেখো, মায়ের আশীর্বাদ একটা ব্যাপার আছে যে ওই সময়টাই সবাইকার সামনে, এবং বাকিরা অনেক আত্মীয় স্বজনরা যারা দেখেছেন, কিন্তু বাকিরা যেহেতু দেখেননি, তো তাই জন্য ওই সময়টা আমার মনে হয়েছিল যে সব থেকে অসপিশিয়াস টাইম, যে সব থেকে শুভ সময় মা দুর্গার সামনে বাচ্চাকে নিয়ে আসা এবং আলাদাভাবে তার আশীর্বাদ নিয়ে বাকিদের সবাইকার সঙ্গে ইন্ট্রোডিউস করা। সেটা একটা মনে হয় যে একটা ডেফিনেটলি একটা জিনিস মাথায় চলছিল। ভেরি নাইস। আচ্ছা, দীপিকা পাড়ুকোন সম্প্রতি খুব সমালোচিত হচ্ছে বিকজ ও মহিলা হিসেবে একটা 8 আওয়ার্সের শিফট ডিমান্ড করেছে, যেটা আগে কোনোদিন কোনো ফিমেল অ্যাক্টর পাবলিকলি করেনি, যে আমি 8 আওয়ার্স শিফটেই কাজ করবো। সেটার জন্য অনেক সমালোচনাও ফেস করছে, অনেকে সাপোর্ট করছে। তোমার এই বিষয়ে কি মনে হয়? আমার মনে হয় যে তুমি যেটার ব্যাপারে কথা বলছো সেটা হচ্ছে দীপিকা যেহেতু তখনই তার বাচ্চা হয়েছিল অ্যাজ এ নিউ মাদার, তখন ওই সময়টা চেয়েছিল যাতে ওই সময়টা দিতে পারে সে। তো ইট ইজ ফেয়ার এনাফ ডেফিনেটলি, কারণ অ্যাজ আ ওয়ার্কিং মাদার ওই সময়টা যদি দেখো, এটা না দে ক্যানট বি অ্যান অব্লিগেশন। মানে ধরো এক সময় কি হয়, বিশাল বড় প্রোডাকশন হয়, বিশাল বড় প্রোডাকশন মানে একটা সেট তৈরি করা হলো, সেই সেটের প্রত্যেক দিনের একটা খরচ, প্রত্যেকটা আওয়ারের খরচ। ওরম যদি হয় না, সব জিনিসটা কিন্তু ভেতর থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, যে আগের থেকেই অ্যাক্টররা এরকম নয় যে আমি লাস্ট মোমেন্টে গিয়ে হয়তো বলা হলো যে না আমি এর থেকে বেশি কাজ করতে পারবো না। আগের থেকে যদি কথাবার্তা বলে অনেক কিছু আন্ডারস্ট্যান্ডিং, তখনই কমিউনিকেশনটা যদি হয়ে যায়, আর তারপরে যদি উল্টো দিক থেকে যদি ডিরেক্টর প্রডিউসারের মনে হয় যে না ঠিক আছে ওটা করা যেতে পারে, তাহলে হবে। যদি না হয় তাহলে না হবে, তাহলে ওনারা আর একজনের সঙ্গে কাজ করবেন। আর দীপিকা উইল ডেফিনেটলি ওয়েট। মানে আমি শুধু দীপিকার কথা বলছি না, আমার মনে হয় যে কোনো সকলের ক্ষেত্রেই তাই, কারণ এটা উচিত অনুচিতের মধ্যে এই ব্যাপারটা নয়। অনেক কিছু কথা না, অনেক ব্যাপারে কথা হয়ে যায়। যদি একটা বিশাল এক্সপেন্সিভ সেট পড়ে, তাহলে তুমি যদি 3-4 ঘন্টার জন্য যাচ্ছ আর আসছো, বা 5 ঘন্টার জন্য যাচ্ছ আসছো, বা শুধু 8 ঘন্টার জন্য, কারণ উইথ মেকআপ হেয়ার, তারপরে যতটুকুন তুমি ক্যামেরার সামনে দাঁড়াতে পারছো, সেটা হতে পারে অন প্রোডাকশন, হতে পারে অনেক এক্সপেন্সিভ। যদি না হয় তাহলে না হবে, অন্তত পরের ছবিটা হবে। তো তাই জন্য অনেকটা না আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার গো।
তাই জন্য এটা আমি দীপিকার দিকটা ডেফিনেটলি ঠিক, আবার প্রডিউসারের দিকটা আগে থেকে যদি ওরা কথা বলে নিত, আমি এক্স্যাক্টলি জানি না যে কমিউনিকেশনের ব্যাপারটা কি হয়েছে, তাহলে আই এম শিওর থিংস কুড হ্যাভ বিন ডেল্ট ডিফারেন্টলি। রঞ্জিত বাবু, আপনি সম্প্রতি একটা ইন্টারভিউতে বলেছেন যে এই যে স্টার, সুপারস্টার, মেগাস্টার, এই তকমাগুলোতে আপনি একদম বিশ্বাস করেন না। একটা সময় তো মানে যখন ইন্ডাস্ট্রির বলা হয় অন্ধকার সময়, সেই সময়টাতে ইন্ডাস্ট্রিকে আলোয় ফেরানোর দায়িত্বটা আপনি নিয়েছিলেন। তা আপনার এই সময় দাঁড়িয়ে কি মনে হয়, এই যে আমরা এক একজন অভিনেতাকে এক একটা তকমা দিয়ে দিই, সুপারস্টার, মেগাস্টার, অনেক ক্ষেত্রে তারা নিজেরাই নিজেদেরকে ভাবে, এই বিষয়টা নিয়ে আপনার কি মনে হয়? কারণ আপনি অ্যাকচুয়ালি পুরো জার্নিটা দেখেছেন ইন্ডাস্ট্রির। আমাদের সময় ব্যাপারটা ছিলই না, অনেস্টলি বলে। কে স্টার, সুপারস্টার, মেগাস্টার ব্যাপারটাই মন দিয়ে কাজ করতো সবাই, নিজেদের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, আর ছবিটা যাতে ভালো মতন চলে টলে, ইন্ডাস্ট্রি যাতে রমরম করে চলে, এইটাই। কিন্তু আর তারপর মানে যেগুলো কারণ এমনকি উত্তম দার থেকে উপরে তো আর কেউ নেই, অল টাইমস বেস্ট হিরো, নায়ক। তো তার না, তাকেও স্টার, সুপারস্টার, মেগাস্টার কখনো বলা হতো না, মহানায়ক। তো এখন দিনকাল বদলেছে, যার যেরকম ইচ্ছে সেরকম ভাবে করছে, মানে তাতে আমার বলার কিছু নেই। কথা বলতে কি বললাম, আমাদের সময়টা ছিল না। আমি ব্যক্তিগত আমার এর মধ্যে কোনো ব্যাপার নেই। আর উত্তমদা কখনো নিজেকে স্টার, মেগাস্টার, সুপারস্টার কখনো বলেনি। তখন সময় তো পরিবর্তন হচ্ছে, তো আগের সঙ্গে এখন সে তফাৎ হয়ে গেছে। এখন এই জিনিস কথাগুলো এসে যায় যে কারণ কেউ নিজেকে স্টার ভাবে, সুপারস্টার ভাবে, মেগাস্টার ভাবে, সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, তোমার সন্তানরা আধা বাঙালি এবং আধা পাঞ্জাবি, এবং তাদের মধ্যে আমি এই প্রশ্নটা রঞ্জিত বাবুর কাছেও রাখবো যে কতটা মল্লিক, কতটা সিং? দুটোই আছে, দুটোই। এই লাস্টে যেটা রবীন্দ্রনাথের কবিতা বলেছে স্কুলে গিয়ে, ওই কবিতা, সার্থক জনম আমার জন্মেছি, আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে। এই গান, এই পুরো কবিতাটা ছেলে বলেছে ওদের স্কুলে রবীন্দ্র জয়ন্তীতে, তো তাই জন্য সেটা হ্যাঁ। ও দুটো ও তিনটা, মানে আমি খুব খুশি হচ্ছি, ও তিনটে ভাষাতে পরিষ্কার কথা বলতে পারে। বাংলা পরিষ্কার, হিন্দিতে পরিষ্কার, ইংরেজিটা ঠাকুরের আশীর্বাদ। এবার পাঞ্জাবিটা শিখতে হবে। এই তিনটে জানি না কিন্তু পাঞ্জাবিটা, হ্যাঁ ব্যাস ওইটুকুন অব্দি। বাবা কি তোমার চেয়ে বেশি কবির আর কাফিয়াকে ভালোবাসে? হ্যাঁ, ভালোবাসে, ভীষণ বেশি, বিশ্বাস করো। মানে যা পরিমাণে শাসন করে আমাকে বড় করা হয়েছে, সেটা যদি 1%ও আমি শাসন করতে যাই আমার ছেলে মেয়েকে, মানে মেয়ে তো অবভিয়াসলি ইজ টু স্মল, খুবই ছোট, তাকে এখনো পর্যন্ত ওই শাসনের ব্যাপারটা শুরু হয়নি, কিন্তু শাসনটা কবিরকে করতে হয়। বাবা সে বাবা তুই একটু বেশি বাড়াবাড়ি করিস, তুই জানিস না, তুই একটু বেশি বাড়াবাড়ি করিস। তারা নিজেদের কথা ভুলে গেছেন, তারা নিজেদের কথা ভুলেই গেছেন যে পরিমাণে ভয়ঙ্কর ভাবে আমাকে শাসন করেছিলেন। তুমি আমাদের শুটের সময় বলছিলেন ভগবানকেও খুশি করা যায় কিন্তু বাবাকে খুশি করা যায়। একদম তাই। বাবার কাছ থেকে সবচেয়ে ভ্যালুয়েবল কমপ্লিমেন্ট কি পেয়েছো তুমি? এই ছবিটাতে বাবার আমার অভিনয় ভালো লেগেছে, সেটা আমার মনে হয় এটা সব থেকে বড় কমপ্লিমেন্ট এখন এট প্রেজেন্ট, এটাই আমার সব থেকে বড় কমপ্লিমেন্ট। ছবি ছিল করলে মনে হচ্ছে এখানে ডিফেক্ট, ওখানে ডিফেক্ট, এটা মনে হচ্ছে আগে কাজ, কিন্তু এই ছবিটা আমার খুব ভালো লেগেছে, পারফরমেন্স খুব, আই এম ভেরি হ্যাপি। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য, আনন্দলোকের দর্শককে আপনারা যদি একটা বার্তা দেন, সেটা দিয়ে আমরা আজকের মতো আমাদের আড্ডা শেষ করব। স্বার্থপর রিলিজ করছে 21শে অক্টোবর, সপরিবারে গিয়ে প্লিজ সিনেমাটা দেখে আসুন। আপনাদের আমি যেটা আগে অনেকবার বলেছি যে 100 জনের মধ্যে যদি 2 জনকেও ভাবায় বাড়িতে ফিরে, তাহলেও আমার মনে হয় ছবিটা আমাদের করা সার্থক হবে। কি ভাবাবে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। হয়তো আমাদের আলোচনার মধ্যে অনেক কিছু বুঝতে পেরেছেন যে এটা কি নিয়ে সিনেমা, এবং তার খুব সুন্দর মুহূর্ত আছে, খুব সুন্দর আবেগ,
অনুভূতি আছে, সেগুলো হয়তো আমাদের ব্যস্ততার মধ্যে অনেক সময় আমরা ভুলে যাই, কিন্তু এই ছবিটা সেই সূক্ষ্মতার কথা হয়তো আরেকটু বেশি মনে করিয়ে দেবে আপনাদের। তো প্লিজ ছবিটা গিয়ে দেখুন আর আমাদের জানাবেন কেমন লাগলো। আশা করছি আপনাদের ভালো লাগবে। থ্যাংক আর ইউ। আমি বলি, ভাই ফোঁটা যেরকম আছে, একটা বোন ফোঁটা চালু করার আমার ইচ্ছে আছে। তাদের ডেফিনেটলি বোন ফোঁটারও দরকার, কারণ কি অনন্তকাল তারা ভাইদেরই মঙ্গল চান, ভাইয়েরও তো বোনেদেরও তো মঙ্গল চাইবে। তাই এবার থেকে একটা ইচ্ছা আছে, দেখ মনে মনে ভাই ফোঁটার সঙ্গে বোন ফোঁটা চালু করা বাহ যায়। বাহ 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 বাহ।